বিপ্লব নামে পরিচিত ছাত্র জনতার আন্দোলন হচ্ছে বাংলাদেশে একটি গণতান্ত্রিক অভ্যুত্থান, যা 2024 সালের 5 জুন থেকে 5 আগস্ট পর্যন্ত অগণিত প্রাণ বিসর্জন দেওয়ার মধ্য দিয়ে বিগত 16 বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে। ঐতিহাসিক এই বিপ্লবের বিজয়ের ধারার সূচনা হয়েছিল সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবির আন্দোলনের মধ্য দিয়ে। এটি পরে সরকারের কঠোর অবস্থানের কারণে আরও প্রবল হয়ে উঠেছিল, যা 2024 সালের 5 আগস্ট চূড়ান্ত রূপ লাভ করে। প্রায় 1500 মানুষকে হত্যার প্রেক্ষিতে বিগত প্রায় 15 বছরেরও বেশি সময় ধরে দেশকে শাসন করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। 2024 সালের জুলাই মাস, এই সময়টা ছিল বাংলাদেশের ইতিহাসে এক অনন্য অধ্যায়। হঠাৎ করেই নয়, বহুদিনের জমে থাকা ক্ষোভ, হতাশা, অনাচারের বিরুদ্ধে ধীরে ধীরে পুঞ্জীভূত হওয়া একটি প্রতিবাদ একসময় যা ছাপিয়ে যায় সীমারেখা। এই আন্দোলন শুধু শিক্ষার্থীদের নয়, বরং লক্ষ লক্ষ মানুষের ঐক্যবদ্ধ প্রতিবাদ ও স্বপ্নের প্রতীক হিসেবে রূপ নেয়। আজ 5 জুলাই 2024 সালের এই দিনে সরকারি চাকুরিতে নিয়োগ ব্যবস্থার কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে দেশব্যাপী বিক্ষোভের মধ্যে 2018 সালে সরকার কর্তৃক জারি করা সার্কুলারকে অবৈধ ঘোষণা করে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। ঘোষণার পরপরই শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে এবং বিভিন্ন শ্রেণীর লোকদের জন্য 56% চাকরি সংরক্ষণ করার সুবিধা দেয়ার কোটা পদ্ধতি বাতিলের দাবিতে সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল বের করে। সরকার এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করলেও শিক্ষার্থীরা ফলাফলের জন্য অপেক্ষা করতে অস্বীকার করে এবং কোটা বাতিলের নতুন নির্বাহী আদেশের দাবি জানায়। সুপ্রিয় শ্রোতা বন্ধু, এখন আমরা ফিরে যাব 2024 সালের জুলাইয়ের রক্তাক্ত ইতিহাস রচনা করে যে বিপ্লবীরা আমাদের এনে দিয়েছে একটি বৈষম্যহীন মানবিক সমাজ ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার ঐকান্তিক প্রত্যয়, সেই অগ্নিময় নেতৃত্বদানকারী ছাত্র জনতার মুখোমুখি। এখন আপনারা শুনবেন 24-এর রক্তাক্ত আন্দোলনে সমুদ্র জনপদ কক্সবাজারের রাজপথে যারা কালজয়ী নেতৃত্ব দিয়েছেন সেই লড়াকু ছাত্র সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন মোহাম্মদ নুরুল ইসলাম। রক্তাক্ত জুলাই দিনলিপি যে আমরা আমাদের ম্যাগাজিন অনুষ্ঠানের আমাদের সাথে যিনি আছেন কক্সবাজার সিটি কলেজের শিক্ষার্থী, যিনি জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, জিনিয়া শারমিন রিয়ার কাছ থেকে আমি শুনতে চাচ্ছি এই বিষয়গুলো নিয়ে। আমাদের প্রজন্মের পক্ষ থেকে কিছু কথা বলার সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি। জুলাই 2, ঠিক 1 বছর আগের দিনটি যখন এই আন্দোলনটি শুরু হয়, এটি কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না, এটি ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে দাঁড়ানোর আন্দোলন ছিল। আমাদের ছাত্ররা বারবারই ইতিহাস অন্যায়ের বিরুদ্ধে প্রথমে কণ্ঠ তুলেছিল। সেই ধারাবাহিকতা বাংলাদেশের ঐতিহ্যের রক্ষার্থে আবারও শুরু হয় অন্যায় এবং বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন। তখন সারা দেশব্যাপী একটি কোঠা প্রথা নিপাক যাক যে একটি টোন উঠেছিল, সেটি সারা দেশের শিক্ষার্থীদের ভিতরে নাড়া দেয়। কেননা আমরা দেখতে পেয়েছি এই কোঠার কারণে কত মেধাবী ছাত্ররা অন্ধকার জগতের দিকে চলে গেছে। এটা আমরা প্রতিনিয়ত বারবারই ঠকে এসেছি এবং দেখে এসেছি অনেক বছর ধরে। এবং আমরা গত 17 বছর ধরে যে একটা স্বৈরাচারী মনোভাবতা দেখে বড় হয়েছি, যেটা কিনা আমাদের কোনো মেধাকে মূল্যায়ন করা হচ্ছিল না এবং মেধাবী শিক্ষার্থীদেরকে কোনো ভালো একটি পজিশনে যাওয়ার কোনো সুযোগ দেওয়া হচ্ছিল না। এমনকি ডাক্তারের মতো একজন BCS এর মতো একটা জায়গায়ও যেখানে কোঠার একটা ভালো প্রভাব ছিল, একজন মেধাবী অন্ধকার জগতে যায় এবং যে কিনা একজন মেধাবীর থেকে অনেক পিছিয়ে সে কোঠার কারণে এগিয়ে আসে, যেটা জুলাইয়ে আমাদের এই জুলাই মাসেই গত বছর একটা আওয়াজ ওঠে। সেই প্রেক্ষিতে
জুলাইয়ের 2 তারিখ আমাদের শাহবাগ মোড়ে বিভিন্ন শিক্ষার্থীরা বিক্ষোভ চালায় ঢাকাতে। তখন আমাদের কক্সবাজারের অবস্থানটা তেমন থমথমে কোনো পরিস্থিতি ছিল না, খুবই স্বাভাবিক ছিল। আমরা তবে সোশ্যাল মিডিয়ায় তাদেরকে সমর্থন জানিয়েছি যে আমরাও আপনাদের সাথে আছি, প্রয়োজনে আমরাও মাঠে নামবো। তখন তো যেহেতু ঢাকা কেন্দ্রিক আন্দোলনটা ছিল, সারা দেশে ওভাবে আন্দোলনটা ছড়ায়নি, তবে আমরা যে কোনো সময় আন্দোলনে নামবো এই কোটা তাদেরকে সমর্থন জানিয়ে এইরকম একটা মনোভাব আমাদের মধ্যে আলোচনা হয় এবং শিক্ষার্থীদের মধ্যে আনাগোনা তৈরি হয় আর কি। কক্সবাজারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে কিভাবে আপনারা একে তখন উদ্বুদ্ধ করতে শুরু করেন, বিষয়টা আরেকটু খোলাসা করলে ভালো হয়। 18 সাল থেকে আসলে একটা কোঠার বিরুদ্ধে কিন্তু আওয়াজ উঠেছিল। 18 সাল তখন যখন সারা বাংলাদেশে আন্দোলন শুরু হয়, গণ অধিকার পরিষদের ওরা এবং আরও বিভিন্ন সংগঠন যারা কোঠার বিরুদ্ধে অবস্থান ছিল, সেই সংগঠনগুলো কিন্তু তাদের সাথে তাদের কিন্তু একটা কানেকশন ছিল। আমরা যেহেতু এই প্রজন্ম বা আমরা তাদের থেকে যারা ওই 18 সাল আন্দোলন করেছিল তারা বেশিরভাগ কিন্তু মাস্টার্স ওই লেভেলে চলে গিয়েছে, কিন্তু আমাদের যে প্রজন্ম মানে তাদের আরও কিছু জুনিয়র, কয়েক বছরের জুনিয়র যারা ইন্টার এবং এইচএসসি পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী সহ এই যে 5-6 বছরের ডিফারেন্সে যারা, তাদের একটা হয় এবং মাস্টার্সের তাদের একটা কমিউনিটি তৈরি হয়, তাদের মধ্যে একটা আলাপ আলোচনা হয়। সোশ্যাল মিডিয়া তো আসলে অনেক বেশি স্ট্রং, যেটা আমরা তাৎক্ষণিকভাবে আমরা একটা একতা তৈরি করতে পারি। আমি যদি একটা পোস্ট করি, এখানে কারা কারা রিয়েকশন দিয়েছে, কমেন্ট করেছে, আমি চাইলে তাদেরকে নিয়ে একটা গ্রুপ খুলে এইভাবে আমরা সংঘবদ্ধ হইতে পারি। এইভাবেই আমরা বিভিন্ন সামাজিক সোশ্যাল মিডিয়া এবং বড় ভাই ব্রাদার, কলেজের সিনিয়র ভাই ব্রাদার মিলে আমরা ঐক্যবদ্ধ হতে শুরু করি আর কি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু আমাদের বর্তমান কলেজগুলোতে কোনো ছাত্র সংসদ নাই, তো এই অবস্থায় আপনারা কিভাবে এই যে কলেজের ছাত্রদেরকে উদ্বুদ্ধ করলেন আপনাদের আন্দোলনের সাথে? আসলে ছাত্র সংসদ তো একটা গঠনতান্ত্রিক, যেটার কিনা একটা আলাদা প্ল্যাটফর্ম থাকে, বিভিন্ন স্টুডেন্ট ফোরাম এঙ্গেজ থাকে, কিন্তু সেক্ষেত্রে হয়তো এটা একটা ইজি ছিল, কিন্তু আমাদের এবার একটা বিচ্ছিন্নভাবে ঘটেছে, যেটা আমাদের কলেজে বিভিন্ন কোকারিকুলাম অ্যাক্টিভিটি, বিভিন্ন প্রোগ্রাম হয়তো যারা আসলে একটু প্রতিবাদী বা যারা একটু সম্মুখ সারি থেকে তাদের মেধাকে জানান দেয়, তাদের কিন্তু মুখ ছেনা শোনা থাকে বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রতিযোগিতায় উপজেলা জেলা পর্যায়ে যায়, তাদের সাথে একটা ভালো কমিউনিকেশন কিন্তু তাদের থাকে। সেক্ষেত্রে আমাদের এটা যোগাযোগ করতে ইজি ছিল, আমরা ওভাবে এক একজনের সাথে পরিচিতিটা ছিল আর কি। যেহেতু এই আন্দোলনটা যখন কেন্দ্রীয়ভাবে রাজধানীতে শুরু হয় এবং রাজধানী থেকে আমাদের এই মফস্বল শহরের রাজধানী থেকে এসে যোগাযোগ করা, তাদের কোনো নেতৃবৃন্দ কি কক্সবাজারে আসছিল আপনাদের সাথে যোগাযোগ করার জন্য? প্রেক্ষাপটটা আসলে ভিন্ন। এটা যেহেতু একটা ন্যায্য আন্দোলন ছিল, সব শিক্ষার্থীদের দৃষ্টিটা ছিল কেন্দ্রের, ওরা আসলে কি করতেছে, তাদের কর্মসূচি তাকে ফলো করা, হ্যাঁ তাকে ফলো করাটা আমাদের ইন্টেনশন ছিল। আমাদের জানা ছিল না যে আমাদেরকে সমন্বয়ক হতে হবে এবং কেন্দ্রের সাথে যোগাযোগ করতে হবে, তাদেরকে এখানে আসতে হবে, এইরকম কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। শুরু থেকে কোনো সাংগঠনিক কোনো কাঠামো ছিল না, সাংগঠনিক কোনো কাঠামো ছিল একেবারে খুবই বিচ্ছিন্নভাবে আমরা তাদেরকে ফলো করেছি। তাদের একটা ফেস ক্রিয়েট করা হয়েছে এবং যারা নেতৃত্ব দিয়েছে তাদের নাম জানি, সেই হিসাবে তাদের সোশ্যাল মিডিয়ায় আমরা ফলো করতে শুরু করি, তারা কি দিচ্ছে, এর পরবর্তী কর্মসূচি কী হিসাবে হতে পারে, সেই প্রেক্ষিতে আগাই। যখন আসলে মোড় ঘুরে গেছে লাস্টের দিকে, তখন আলাদা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কিন্তু প্রথমে বিচ্ছিন্নভাবে কোনো প্ল্যাটফর্মই ছিল না, শুধু সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন বলেই আমরা ন্যায্য দাবির পক্ষে একটা আওয়াজ ছিল আমাদের মনের প্রাণ থেকে। যেহেতু আমরা তখন আন্দোলন শুরু করি নাই, তবে এই যে বললাম আমরা সোশ্যাল মিডিয়া সমর্থন করেছি এবং বিভিন্নভাবে আমরা তাদেরকে সমর্থন জানিয়েছি। এবং কোটা বিরোধী আন্দোলন যখন শুরু হয়, বৈষম্য বিরোধী যে পরবর্তী নাম ধারণ করলো, তখন তো চিন্তা করতে পারেন রক্তাক্ত হতে পারে, কি চিন্তা করেছিল, মাথায় ছিল আপনাদের? না, বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটা হয় রক্তাক্ত হওয়ার পরে, কেননা যখন 16 তারিখ যে আবু সাইদ মারা গেল, একজন যারা আমাদেরকে প্রটেক্ট করবে তারাই কিন্তু আমাদের দিকে করে গুলিগুলো মেরেছে, যেটার কারণে পুরো একটা ছাত্র সমাজের মনে আড়ম্বনা শুরু হয় যে আমার দেশ আসলে কোথায়, আমার দেশ কার হাতে, এবং আমাদের আরও প্রশ্ন জাগে আমাদেরকে কারা প্রটেক্ট করবে, আমাদের নিরাপত্তা কোথায়, এবং আরও আদার্স অনেক ইস্যু আমাদের ছাত্রদের মধ্যে বিড়ম্বনা তৈরি করে, যেখানে আমাদেরকে একটা বিপ্লবী
হওয়ার একটা তেজ তৈরি করেছে মনের থেকে। এই যে আবু সাইদ 2 হাত প্রসারিত করে তার বিপ্লবের পরিচয় ছিল। আমরা যদি আসলে বলি এই বিপ্লবের ম্যাগনেট তারাই, যাদেরকে দেখে আমরা অনুপ্রেরণা হয়েছি, এবং তারাই ম্যাগনেট যারা রক্ত জড়িয়ে আমাদেরকে সাহস জুগিয়েছেন, এবং এখানে এই বিপ্লবের ম্যান্ডেট তারাই যারা পুঙ্গত্ব বরণ করেছেন, হাত পা ফেলে দিয়েছেন, তাদের চোখ অন্ধ হয়ে গেছে। এরাই আসলে আমাদের একটা বিপ্লবী তৈরি করার এই সাহসগুলো জুগিয়েছিলেন। প্রিয় শ্রোতা, এতক্ষণ আমরা জুনিয়র জুলাই বিপ্লব সম্পর্কে যে প্রত্যক্ষ অংশগ্রহণকারী হিসেবে তার বক্তব্য শুনলাম। আমরা আশা করব বাংলাদেশের ভবিষ্যতে আগত সরকারগুলো জুলাই আন্দোলন বা জুলাই বিপ্লবকে স্মরণ করবে এবং যথাযথ মূল্যায়ন করবে। 24-এর অগ্নিগর্ভ জুলাই বিপ্লব এটি ছিল সংগঠিত, শান্তিপূর্ণ ও সচেতনভাবে পরিচালিত এক কর্মসূচি। মিছিলগুলোতে স্লোগানের পাশাপাশি বক্তব্যের প্রাধান্য ছিল বেশি। এছাড়াও সচেতনতামূলক পোস্টার, প্রতিবাদী কবিতার পংক্তিমালাও উজ্জীবিত করেছিল বিপ্লবীদের। সুপ্রিয় শ্রোতা বন্ধু, এখন শুনবেন জুলাই বিপ্লবের রক্তাক্ত সময়কে ঘিরে কবিতা আবৃত্তি। আবৃত্তি করছেন শামীম আখতার। বুলেটের একপাশে রাখা হলো দেশ, একপাশে প্রেমিক পাঁজর। আমাদের চোখে মুখে সূর্যের বিবাহ তখন। স্পর্শ বাড়ালেই হাত, দৃষ্টি বাড়ালেই চোখ, বুকের সিংগায় বিয়োভল বোবা ইসরাফিল স্লোগানের শিখা প্রতি প্রেমিকার ঠোঁটে। বুকে সাবলীল মৃত্যুর বয়ঃসন্ধি। গ্রেনেডের আঁচড়ে মহাজাগতিক দিন, চোখাচোখি পতাকার খুন, অসংখ্য বারুদের প্রেম দেশীয় যুবক চুম্বনে। শুধু মাথা তুলে দাঁড়াবার আর অধিকার চাইবার অপরাধে। মিছিলের মাঝামাঝি উঁচু যত বুকের কপাল, উঁচু যত চোখের আঙুল, উঁচু তত আমার বাংলাদেশ। স্বাধীনতা আপাতত খুনির পকেটে বন্দি মুমূর্ষ তেঁতুল, ছিঁড়ে ফেঁড়ে খায় প্রগতির রাক্ষসী নখ। শকুনির গণনায় লাশগুলো কৌতুক শুধু, অসভ্য ইশারায় ছুটে আগুনের বল্লম। সারি সারি মুর্দার ঘুমে খসে পড়ে মেধার কঙ্কাল। দোরস্ত মগজের দ্রোহে ঝড়ে শাসিত রক্তের ঝড়। বুলেটের একপাশে রাখা হলো দেশ, একপাশে প্রেমিক পাঁজর। পরিচিত লাল চোখা ডাইনির শ্বাস গন্ধ ছড়ালো শুধু মানুষ খুনের, মানুষের জবান খুনের। অজস্র সূর্যের মৃত্যুর ভাগ শেষে চেয়ে দেখে অন্ধ চেতনার চোখ। মাতৃমৃত্তিকার স্তনে স্তনে শুধু লোলুপ রক্তের কাম। রাত্রির বধিরা যৌবনে সারি সারি লাশের সঙ্গম। প্রিয় শ্রোতা বন্ধু, বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে প্রচারিত রক্তাক্ত জুলাইয়ের দিনলিপির শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। আজকের অনুষ্ঠান থেকে আমরা বুঝলাম 24-এর জুলাই বিপ্লব বাঙালি জাতির জন্যে এনে দিয়েছে বৈষম্যহীন গণতান্ত্রিক মানবিক সমাজ গড়ায় পরিবর্তনের এক মহাসড়ক। দ্রোহ এবং সংগ্রামের এই পথরেখা তৈরিতে যারা শহীদ হয়েছেন, সেই কালজয়ী কীর্তিমানদের শ্রদ্ধার সাথে স্মরণ করেই শেষ করছি রক্তাক্ত জুলাইয়ের দিনলিপি।